ওয়েলকাম স্টুডেন্টস, আমি প্রিয়তা আচার্য নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমরা আগের দিন দেখলাম যে কিভাবে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু অর্থাৎ গান্ধীজির মৃত্যু এবং তার পরবর্তী যেই ইম্প্যাক্ট, যেই প্রভাব পড়লো ভারতবাসীর ওপর, তার অল্প একটু ঝলক কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরলাম ওই পাঠ্যাংশ থেকে। লেখিকা ছিলেন নয়নতারা সেহগল। এবার গান্ধীজির মৃত্যুর খবর পেয়ে আমাদের যিনি অথর রয়েছেন অর্থাৎ নয়নতারা সেহগল, তিনি ছুটে গেলেন বিড়লা হাউসে। বিড়লা হাউসে গিয়ে দেখলেন যে একটি অস্বাভাবিক নৈশব্দ সেখানে বিরাজ করছে। প্রচুর মানুষ জমায়েত হয়েছে, কিন্তু মুখে কারো একটিও কথা নেই। ঘটনার আকস্মিকতায় তারা একেবারে বাকরুদ্ধ। গান্ধীজির বডি ওখানে শায়িত রয়েছে বিড়লা হাউসে, এবং কি হবে তারপর সেই বডি এবং এত মানুষ জড়ো হয়েছে, অথচ সেই নৈশব্দ কি আর ভাঙবে না? অবশ্যই ভাঙবে। তার জন্য চলে যাব আমরা এই টেক্সটে। The people were too stunned to speak in the beginning. Later, they clamored widely, shouting and crying. They jostled one another in a stampede to break into the house. প্রথমে একেবারে ঘটনার আকস্মিকতা, সেই ঘটনার প্রথমে অর্থাৎ যখন গান্ধীজির মৃতদেহ শায়িত রয়েছে, ঠিক সেই সময় মানুষ এত স্তম্ভিত হয়ে গেছিলেন। টু অর্থাৎ যখন কোনো কিছুর ওপর জোর দেওয়া হয় প্রচন্ড পরিমাণে হয়। টু টায়ার্ড, প্রচন্ড টায়ার্ড। টু ইজি, ভীষণ সহজ। এখানে টু স্টান্ট অর্থাৎ ভীষণভাবে স্তম্ভিত, এতটাই স্তম্ভিত যে তারা প্রথমে কথাই বলতে পারছিলেন না। তারপরে যেটা হলো, তারা দে ক্ল্যামার্ড অর্থাৎ আস্ফালন করতে থাকলেন, ওয়াইডলি অর্থাৎ ভীষণভাবে লাফালাফি। একটা এতক্ষণে না ওদের ধৈর্যের বাঁধ বা ওই ঘটনার আকস্মিকতা কাটিয়ে উঠেছে, ধৈর্যেরও বাঁধ ভেঙে গিয়েছে। শাউটিং অ্যান্ড ক্রাইং, তারা প্রচন্ডভাবে কান্নাকাটি শুরু করে দিলেন, চিৎকার শুরু করে দিলেন। দে জস্টল ওয়ান আনাদার ইন এ স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস, তারা একে অপরকে ঠেলাঠেলি করতে লাগলেন ওই বাড়ির ভেতরে ঢোকার জন্য। গান্ধীজিকে ভেতরে শায়িত করে রেখে দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল, নাহলে এই এত বিপুল পরিমাণ জনসংখ্যার যে জনসমাগম হবে ভেতরে, তা কিছুতেই একটা কেওয়াস হবে, অর্থাৎ একটা চিৎকার চেঁচামেচি, চারিদিকে একটা বিচ্ছিরি ব্যাপার হবে। সেটা আটকানোর জন্য প্রথমেই বন্ধ করে দেওয়া হয়েছিল। ওই জন্য জানলা থেকে তারা দেখছিল। আমরা এর আগের এপিসোডেই দেখলাম যে ব্রাউন ব্লার ফেসেস, প্রচুর সংখ্যক মানুষ জমায়েত হয়েছিল, তারা ঢুকতে পারছে, ঢোকার জন্য প্রত্যেকে একে অপরকে ঠেলাঠেলি করতে লাগলো। They calmed a little when it was announced that they would be allowed to see Gandhiji before the funeral. তারা শান্ত হলেন অল্প একটু যখন এটা অ্যানাউন্স করা হলো, ঘোষণা করা হলো যে গান্ধীজিকে তার শেষকৃত্যের আগে সকলকে দেখতে দেওয়া হবে। When one is faced with the shock of a loved one's death, one whimpers, "What will become of me now that he has left me?" যখন কেউ মুখোমুখি হয় খুব প্রিয়জনের মৃত্যু, সেই আঘাতটা পায়, সেই শকটা পায়, তখন সে কিন্তু ভীষণ কান্নাকাটি করে, একটা ভীষণ মন খারাপ কান্নাকাটি মিশ্রিত একটা আওয়াজ, whimpers, বলে যে এবার আমার কি হবে, সে আমাকে ছেড়ে গিয়েছে। আমাদের যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই কিন্তু খুব ভালোবাসার মানুষ যখন প্রথমে ছেড়ে চলে যায়, তখন যেটা প্রথম আমাদের মাথায় ক্লিক করে সেটা হচ্ছে যে এবার আমার কি হবে, সে আমাকে ছেড়ে চলে গেল। কিন্তু জীবন ওভাবেই এগোয়, এবং এক্ষেত্রে গান্ধীজিকে ছাড়া আমরা চলেছি, কিন্তু বারবার বলছি যে গান্ধীজি হয়তো সশরীরে ছিলেন না, কিন্তু তার ফিলসফি কিন্তু আজ অবধি ভারতবর্ষে বহন করা হচ্ছে, আমরা বহন করে নিয়ে যাচ্ছি। তারপরে কি হলো চলো দেখি। This was surely the question uppermost in the mind of the mourning people. They look like lost children. এবং এই প্রশ্নটা যে এবার আমার কি হবে, সে তো আমাকে ছেড়ে চলে গেল, সেই কোয়েশ্চেনটা বেশিরভাগ মানুষের মাথাতেই, বেশিরভাগ মানুষের মনেই সেই সময় ছিল। মর্নিং পিপল অর্থাৎ যারা বিলাপ করছিলেন, সেই মানুষদের বেশিরভাগ মানুষের আপার মোস্ট ইন দ্য মাইন্ড অফ মর্নিং পিপল, বেশিরভাগ মানুষের মনেই এই প্রশ্নটা ছিল। তাদের দেখে মনে হচ্ছিল যেন তারা হারিয়ে যাওয়া বাচ্চা, অর্থাৎ তারা কোনো মেলায় বা কোনো অচেনা জায়গায় হারিয়ে গিয়েছে, কোনো অবলম্বন খুঁজে পাচ্ছে না, কোনো অভিভাবক খুঁজে পাচ্ছে না, কে তাদেরকে এক জায়গায় সমবেত করবে। একেবারে বাচ্চারা হারিয়ে গেলে যেরকম হয়, ঠিক সেভাবে একটা ভয়, একটা ফিউচার সম্পর্কে একটা তাদের চিন্তা,
সব কিছু মিলিয়ে একেবারে সাংঘাতিক একটা দুঃখের পরিস্থিতির ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। It was the question in many of our hearts as we sat, still shocked and unbelieving. We listened to the broadcast telling the people of India that their Bapu was no more. শুধুমাত্র বাইরে যারা দাঁড়িয়েছিল তারাই চিৎকার করছিল, ভেতরে আসার জন্য হুড়োহুড়ি করছিল, প্রশ্নটা তাদের মনে ঘুরছিল, কেউ মুখেও বলছিল, সেটা কিন্তু নয়। আমরা যারা ভেতরে বসেছিলাম, অর্থাৎ গান্ধীজির মৃতদেহর চারিদিকে যারা বসেছিলাম, তার আত্মীয় স্বজন, কাছের মানুষেরা, তাদেরও মাথায় কিন্তু এই প্রশ্নটাই ছিল। আমরা এখনো শকে ছিলাম, এখনো আঘাত পেয়েছিলাম এবং আনবিলিভিং, এখনো বিশ্বাস করতে পারছিলাম না। উই লিসেন টু দ্য ব্রডকাস্ট। সেই সময় দেখো রেডিও ছিল, তো কোনো নিউজ রেডিওতে ব্রডকাস্ট হয়, রেডিও নিউজ ব্রডকাস্ট হয়, টেলিভিশনে নিউজ কিন্তু টেলিকাস্ট হয়, এটা একটু তোমরা মাথায় রাখবে। তো সেই সময় আমরা শুনতে পেলাম যে রেডিওতে ব্রডকাস্ট হচ্ছে, সমস্ত ভারতবাসীকে জানানো হচ্ছে যে তাদের বাপু আর জীবিত নেই। তাহলে তোমরা দেখতেই পেলে যে 1948 সালের 30শে জানুয়ারি যেদিন গান্ধীজিকে অ্যাসাসিনেট করা হয়, অর্থাৎ হত্যা করা হয়, তার ঠিক পরবর্তী সময় একেবারে পরপর কি কি ঘটনা ঘটলো। বিড়লা হাউসে তাকে শায়িত করা হলো, তার খুব নিকট আত্মীয় পরিজন তাদেরকে ডাকা হলো, তার মধ্যে অন্যতম ছিলেন আমাদের লেখিকা নয়নতারা সেহগাল, তিনিও ছুটে গেলেন। প্রচুর মানুষ জমায়েত হয়েছে বাইরে, বিড়লা হাউসের বাইরে রয়েছেন তারা, কেউ ভেতরে এখনো অবধি ঢুকতে পারছেন না, কিন্তু ভেতর থেকে আশ্বাসবাণী দেওয়া হয়েছে যে প্রত্যেককে গান্ধীজির শেষকৃত্যের আগে তাকে শেষবারের মতো দেখতে দেওয়া হবে। সেটা শুনে বাইরের যে ভিড় ছিল তারা তাদের তীব্র চিৎকার কান্নাকাটি সেটাকে কমিয়ে একটু শান্ত হলো, কিন্তু এখনো প্রত্যেকের মনে ঘুরছে যে জাতির জনক, কারণ স্বাধীনতার পরে স্বাধীনতা পাওয়াটাই কিন্তু শেষ কথা ছিল না, স্বাধীনতার পরও দেশ কিভাবে এগিয়ে যাবে। 200 বছর ধরে অন্যের গোলামি করেছে যেই দেশ, যার অর্থনীতি একেবারে নিচের দিকে, এডুকেশনের দিক থেকেও যে অনেক পিছিয়ে আছে, তাকে কিন্তু রাস্তা দেখাচ্ছিলেন এই গান্ধীজি। তাকে প্রত্যেক এত যে বড় একটা মাস, এই জনগণের জননায়ক, জননেতা তিনি হয়ে উঠেছিলেন। মাথার ওপর থেকে বাবার ছাদটাই কিন্তু চলে গেল সেই সময় মনে হচ্ছিল। এবং সেই ঘটনার আকস্মিকতা কাটিয়ে উঠে কিভাবে গান্ধীজির শেষকৃত্য সম্পন্ন হলো সেটা আমরা দেখে নেব ইউনিট 2-তে। Gandhiji's funeral was to take place the day after his death. Hours in advance, people lined the route the funeral procession was to follow. গান্ধীজির শেষকৃত্য অর্থাৎ ফিউনারাল তার মৃত্যুর একদিন পরে আয়োজন করা হলো এবং তার অন্তিম যাত্রা শুরু হওয়ার কয়েক ঘন্টা আগের থেকেই মানুষ সেই যাত্রাপথে সঙ্গী হওয়ার জন্য লাইন করে দাঁড়িয়ে থাকলেন। তারাও চাইলেন সেই শেষ যাত্রায় গান্ধীজির সঙ্গে যেতে। পদ্মাসি, মিসেস নাইডুস ডটার। আচ্ছা, এখানে আমি একটু পদ্মাসির কথা বলে নিই। পদ্মাসি হলেন মিসেস নাইডুস ডটার। মিসেস নাইডু হলেন সরোজিনী নাইডু, যিনি আমাদের স্বাধীনতা আন্দোলনে অন্যতম প্রমিনেন্ট কংগ্রেসি লিডার ছিলেন এবং বহুবার তিনিও কিন্তু ভারতবর্ষকে বিদেশে রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে সরোজিনী নাইডুকে আমরা মনে রাখব। এবং পদ্মাজা নাইডু অর্থাৎ পদ্মাসি এখানে যাকে বলা হয়েছে, তিনিও অন্যতম কংগ্রেসি অ্যাক্টিভিস্ট ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের ৫ম রাজ্যপাল কিন্তু ছিলেন পদ্মাজা নাইডু। গান্ধীজি তো আশ্রম চালাতেন একটি, সেখানে যাতে তার ফিলসফি, মানুষকে কি করে ভালোভাবে থাকতে হয় সেই সমস্ত শেখানো হতো। তো এই সরোজিনী নাইডু তারাও কিন্তু কোনো না কোনো সময় সেই আশ্রমের আশ্রমিক ছিলেন এবং পদ্মাসি যিনি এখানে রয়েছেন অর্থাৎ পদ্মাজা নাইডু, তিনি সেই সময় গান্ধীজির মৃতদেহের পাশেই ছিলেন। তিনিও অন্যতম কংগ্রেসি লিডার ছিলেন। তিনি বারে বারে ওই ভিড় দেখে তিনি সবাইকে শান্ত করার চেষ্টা করলেন এবং সকলের হয়ে তিনি একটি কথা বললেন। কি সেই কথা দেখে নিই। Padmasi, Mrs. Naidu's daughter, spoke for us all when she said simply, "We will walk. It is the last time we shall be walking with Bapu." পদ্মাজা নাইডু আমাদের প্রত্যেকের হয়ে, আসলে ভেতরে যারা ছিল তারা তো তখনও কিংকর্তব্য বিমূঢ় এবং পরবর্তীতে যখন ঠিক করা হলো যে গান্ধীজির শেষকৃত্য সেদিনই হবে না, কারণ
অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছিল, পরের দিন করা হবে, কারণ প্রচুর মানুষ তাকে শেষবারের জন্য দেখতে চায়। কিন্তু বাকি যারা রয়েছে কাছের মানুষ, তাদের স্ট্যান্ডটা কি হবে, তারা কি করবে, মানে কিভাবে এই শেষকৃত্যটাকে সুন্দরভাবে সম্পন্ন করা হবে, এই নিয়ে অনেক আলোচনা চলছিল। পদ্মাজা নাইডু কিন্তু লাস্ট কথাটা বললেন ভীষণ সিম্পলি, খুব সাধারণভাবে বললেন। আসলে গান্ধীয়ান ফিলসফির কিন্তু এটাই অন্যতম মূল মন্ত্র, ভীষণ সাধারণ থাকা, ভীষণ সিম্পল থাকা, তাতেই বিশ্বাসী ছিলেন পদ্মাজা নাইডু। তিনি ভীষণ সিম্পলি একটা কথা বললেন, আমরা হাঁটবো, শুধুই হাঁটবো, কারণ এটাই বোধহয় শেষ সময়ের মতো, শেষ বারের মতো আমরা গান্ধীজি বাপুজির সঙ্গে হাঁটবো। এর আগে প্রচুর আন্দোলন, প্রচুর বিভিন্ন ধরনের মানুষের উপকার, মানুষের জনহিতে, জনস্বার্থে গান্ধীজি কিন্তু হেঁটেই গেছেন। তিনি একেবারেই বিলাসবহুল বর্জিত জীবন কাটিয়েছেন, আশ্রমিকের জীবন কাটিয়েছেন, সবাইকে উদ্বুদ্ধও করেছেন তাই করতে। এবং তার সেই যাত্রাতে সবসময় তার সঙ্গে আশ্রমিকেরা, তার মতাদর্শে বিশ্বাসীরা ছিলেন তার সঙ্গে। সুতরাং হাঁটাটাকে, এখানে হাঁটার কিন্তু সিম্বলিক এগিয়ে চলা, সঙ্গে চলা, পাশে থাকা, হাঁটার এখানে সিম্বলিক এটাই। এটা একটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। এবং মিসেস নাইডু অর্থাৎ সরোজিনী নাইডুর মেয়ে পদ্মাজা নাইডু, তিনি বললেন আমাদের প্রত্যেকের হয়ে চলো আমরা সবাই শেষবারের মতো গান্ধীজির সঙ্গে হাঁটবো। আজকের মতো তাহলে স্টুডেন্টস এইটুকুই থাকলো। পরবর্তী এপিসোডে আমরা দেখতে পাবো যে কিভাবে পদ্মাজা নাইডুর এই কথা ওয়াক উই উইল ওয়াক এবং লাস্ট টাইমের মতো বাপুর সঙ্গে আমরা হাঁটবো, এটা কিভাবে সুসম্পন্ন হলো, যেখানে লাখে লাখে ভিড় রাস্তায়, কিভাবে গান্ধীজির মৃতদেহকে সেখান থেকে খুব সুন্দরভাবে নিয়ে যাওয়া হলো, সেই সমস্ত কিছু আমরা পরের এপিসোডে দেখব। ততক্ষণের জন্য পড়তে থাকো, জানতে থাকো, সঙ্গে থাকো আচার্যর।